সিএএ লাগু নিয়ে শ্রীরামপুরে এসে রাহুল সিনহার বক্তব্য। মোদিজি যে প্রতিশ্রুতি দেন তা পালন করেন, সিএএ লাগু হওয়ার তা প্রমাণ হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সিএএ লাগু করতে দেব না। আজকে সারা দেশে সিএএ লাগু করে কেন্দ্র সরকার প্রমাণ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দেশ চলবে না। কেন্দ্রীয় সরকারের কথায়, মোদির কথায় দেশ চলবে। ভোটের আগে বলে কথা নয়, আগেই পাশ হয়েছিল। করোনার জন্য লাগু হয়নি। নোটিফিকেশনটা দেরি হলো কারণ বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলতে হয়। কেন্দ্রীয় সরকারের কিছু পদ্ধতি আছে, তাই দেরি হলো। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। যদি কেউ ভোটের সঙ্গে সম্পর্ক খুঁজতে চান তাহলে বলবো হ্যাঁ আছে। নরেন্দ্র মোদী 2019 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ সেই সরকারের 5 বছর পূর্ণ হওয়ার আগেই সিএএ লাগু হলো। কথা রাখলেন মোদি। তৃণমূল ভয় পেয়েছে কারণ ওরা অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনীতি করছে আর উদ্বাস্তুদের রাস্তা করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এখন উদ্বাস্তুরা নাগরিকত্ব পাচ্ছে, তারা সম্মান পাবে, তারা বিজেপির দিকে পুরোপুরি ঝুঁকে পড়বে। এটা বুঝতে পেরেই ভয়ে আতঙ্কে তৃণমূলের নেতারা এক জাতীয় কথা বলছে। আসুন বন্ধু। আজ থেকে তো সিএ চালু হলো, কি বলবেন আপনি? মোদিজি যা প্রতিশ্রুতি দেয় তা যে পালন করে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। মমতা ব্যানার্জি বলেছিল সিএ লাগু হতে দেবো না। আজকে কেন্দ্রীয় সরকার সারা দেশে সিএ লাগু করে এটা প্রমাণ করে দিল যে মমতা ব্যানার্জির কথায় দেশ চলবে না, কেন্দ্রীয় সরকারের কথায় দেশ চলবে, মোদিজির কথায় দেশ চলবে। ভোটের আগে তো ব্যাপার নেই, ও তো আগেই লাগু হওয়ার কথা ছিল। তারপরে আপনার করোনা চলে এলো, পাস তো হয়ে গেছে তখনই। যখন পাস হয়েছে মানেই তো একরকম লাগু হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটার নোটিফিকেশনটা দেরি হলো। তার কারণ হচ্ছে বিভিন্ন পক্ষের সাথে কথা বলতে হয়, বিভিন্ন প্রসেস আছে কেন্দ্রীয় সরকারের, সেই সমস্ত প্রসেসকে কমপ্লিট করার পরেই এটা লাগু হলো। সেই কারণে এর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। আর যদি ভোটের সম্পর্ক কেউ খুঁজতে চায় তাহলে বলবো আছে। তার কারণ মোদিজি এখানে দাঁড়িয়ে গত 19-এর নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে আমার সরকার সিএ লাগু করে ছাড়বে, এবং যখন ওনার সরকারের এই টার্ম শেষ হয়ে যাচ্ছে, সেই টার্মের শেষ হওয়ার আগেই তো যদি লাগু করতে পারে তবেই তার 19 সালের দেওয়া প্রতিশ্রুতি পালন হবে, আর সেটা করে উনি ছেড়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই সিএ লাগু করা হলো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন না বলছেন ওতে কিচ্ছু যায় আসে না। আসল কথা তৃণমূল ভয় পেয়ে গেছে। তৃণমূল বুঝতে পেরেছে ওরা যে এতদিন অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনীতি করেছে আর উদ্বাস্তুদের পুরো আস্থা করে ফেলে দিয়েছে। এখন দেখতে পাচ্ছে যে উদ্বাস্তুরা যে সম্মান পাচ্ছে, নাগরিকত্ব পাচ্ছে, তাতে উদ্বাস্তুদের মনে যে একটা আশার সঞ্চার হবে, তারা যে খানিকটা ভারতীয় জনতা পার্টির দিকে পুরোপুরি ঝুঁকে পড়বে, এটা বুঝতে পেরেই ভয়ে আতঙ্কিত হয়ে তৃণমূলের নেতারা এই জাতীয় কথাবার্তা বলছে। এর ফলে কি নাগরিকত্ব দেওয়া হবে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা নাগরিকদের? 100%। যারা ওখানকার যে 6টি সম্প্রদায়ের কথা বলা আছে, হিন্দু, বৌদ্ধ, চাকমা, শিখ, খ্রিস্টান, এদের বুদ্ধিস্ট, এরা যারা এই আশেপাশের রাজ্যগুলো থেকে যারা বিতাড়িত হয়ে চলে এসছে 3টে কারণে। এক, জীবন রক্ষার কারণে, ধর্মীয় কারণে, নিজের সম্পত্তি বাঁচানোর কারণে, যেখানে টিকতে আর পারেনি, সব ফেলে চলে আসছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এবং সসম্মানে দেওয়া হবে। শ্রীরামপুরে এখনো অবধি আপনাদের প্রার্থী ঘোষণা হলো না, ব্যাকফুটে চলে যাচ্ছে। যেখানে প্রার্থী কি এর আগে তো আমরা পরে ঘোষণা করেছিলাম। তৃণমূল আমাদের অনেক আগে প্রার্থী ঘোষণা করেছিল লোকসভায় ইলেকশনে 2019-এ। তা আমরা জিতেছি কিনা, 19খানা সিট পেয়েছে কিনা, সেই কারণের জন্য অত চিন্তার কোনো কারণ নেই। যে আগে দৌড় শুরু করে সেই ফার্স্ট হয়, কারণ এটা 100 মিটারের দৌড় নয়, এটা লম্বা ম্যারাথন দৌড় আছে। অতএব সেই কারণে শেষে বাজিটা যে মারে সেই আসল জয়ী হয়। কতগুলো আসন করছেন এবছর? দেখুন, 35টার ওপরে আসন বিজেপি এই রাজ্যে পাবে। টার্গেট আমরা 42টাকেই করে লড়ছি, 42-এ 42, কিন্তু 35-এর ওপরে আসন আমরা পাবো। দেখা গেল এবারে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল, সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ বিধায়ককে প্রার্থী করা হয়েছে।
কোথাও কি মনে হচ্ছে যে তাদের তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব, তা এমন দ্বন্দ্ব যে লোকসভার প্রার্থী খুঁজে পাচ্ছে না, যার জন্য বিধায়কদের করতে হয়েছে এটা 1 নম্বর। 2 নম্বর, বিজেপি থেকে 7 জন প্রার্থীকে ধার করতে হয়েছে, নিজেদের ঘরে প্রার্থী নেই, বিজেপি থেকে দলছুট লোকেদের প্রার্থী করতে হলো, 3খানা প্রার্থী বাইরে থেকে আনতে হলো। যারা বলে প্রতিনিয়ত যে লোকাল লোকাল, এরা সব বাইরের, বিজেপি সব বাইরে, বাংলার বাইরে। সেখানে শত্রুঘ্ন সিনহা, পাঠান এবং কীর্তি আজাদ, 3খানা প্রার্থী যারা ভালো করে স্পষ্ট বাংলা বলতে পারে না, তাদেরকে নিয়ে আসলো বাংলায়। এতেই তো বোঝা যাচ্ছে তৃণমূলের দৈন্যতা, যে তৃণমূলের অবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে। তৃণমূল থেকে বিজেপি গেল, বিজেপি থেকে সাংসদ হয়ে অর্জুন সিং আবার তৃণমূলে ছিল, এখন ওকে টিকিট দেয়নি, আবার কি সে বিজেপিতে ইলেকশন? দেখুন, ওটা ওদের পার্টির ব্যাপার, ইওর সাথে শর্ত ছিল কি চুক্তি ছিল তা আমি জানি না, সেই জন্য ওটা ওদের পার্টির ব্যাপার, ওরা বলতে পারবে কাকে দিয়েছে না দিয়েছে। আবার যদি বিজেপিতে, এখন যদির কোনো প্রশ্নই নেই, এখন পর্যন্ত তো তৃণমূলে আছে, এই পর্যন্তই জানি। স্বাগত জানাচ্ছে। ওই তো বললাম তৃণমূলেই আছে, অত স্বাগতর কোনো প্রশ্ন নেই। সিএএ নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কাজ করা হয়েছে। সিএএ নিয়ে অনেক আন্দোলন হয়েছে, সিএএ এর বিরোধিতা আমরা করব। আমরা যাব মানুষের কাছে। শুধু ধর্মকে দেখে মানুষকে বিভাজন করা হচ্ছে সিএএ, এটা হয় না। যদি কারো অধিকার হয়ে থাকে, সেই অধিকার কোনো আইন কেড়ে নিতে পারে না। সুতরাং যে অধিকার পেয়েছে সেই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে সমস্ত ধর্মের আত্মত্যাগ ও বলিদানের মধ্য দিয়ে। কোনো একটা ধর্মকে তা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদ হবেই হবে। কিসের সিটিজেনশিপ? নরেন্দ্র মোদী আর মোহাম্মদ বিন তুঘলকের মধ্যে কোনো তফাৎ নেই। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কাজ করা হয়েছে। সিএ নিয়ে অনেক আন্দোলন হয়েছে, সিএ এর বিরোধিতা আমরা করছি, আমরা সিএ এর বিরোধিতা করব। আমরা যাব মানুষের কাছে। শুধু ধর্মের খাতিরে, ধর্মকে দেখে মানুষকে বিচার করা, মানুষকে ডিভাইড করার কাজই হচ্ছে সিএ, আর অন্য কিচ্ছু না, অন্য কিচ্ছু না। ধর্মভিত্তিক এটাকে বিভেদ করার চেষ্টা, এটা হয় না। কোনো আইনের কোনো রেট্রোস্পেক্টিভ এফেক্ট হতে পারে না। যদি কার অধিকার অর্জন হয়ে থাকে, সে অধিকার কোনো আইন কেড়ে নিতে পারে না। অতএব যারা অধিকার পেয়েছে, সে অধিকার কেড়ে নিতে কেউ পারবে না। এবং ভারতবর্ষের বাইরে থেকে যে সমস্ত রাজনৈতিক ধর্মভিত্তিক যারা লোক আসবে, তাদের মধ্যে ধর্মভিত্তিক ভেদাভেদ করা হচ্ছে। এই ভেদাভেদের বিরুদ্ধেই তো লড়াই, এই ভেদাভেদের বিরুদ্ধে লড়াই। ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছে সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষের আত্মত্যাগ এবং বলিদানের মধ্যে দিয়ে। সমস্ত ধর্মের মানুষের, কোনো একটা ধর্মকে মানুষদের তার থেকে বিচ্ছিন্ন করে দেখে ডিসক্রিমিনেটরি ট্রিটমেন্ট করা, এটা অন্যায়, এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবেই হবে। এই যে এটা ওই তো বললাম এক কথায়, তাই যা বললাম তো, ভারতবর্ষের স্বাধীনতা এসেছে সমস্ত ধর্মের মানুষের আত্মত্যাগ এবং বলিদানের মধ্যে দিয়ে। সেই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, সেইখানটাকে রিলিজিয়ান বেসড ডিসক্রিমিনেশন এটা করা হচ্ছে। এটা তো ভারতবর্ষের মানুষকে বিভেদ আনার জন্য। এর বিরুদ্ধে প্রতিবাদ হবেই, এর প্রতিবাদ চলবে। এগুলো হয় না। আবার বলছি, যে মানুষের কিসের রেজিস্ট্রেশন ভাই, কার রেজিস্ট্রেশন, কিসের সিটিজেন রেজিস্ট্রেশন? আজকে এসে আমাকে সিটিজেনশিপ রেজিস্ট্রেশন করতে হবে 68 বছর বয়সে? হ্যাঁ, এটা হয়? এটা হতে পারে? প্রতিটা মানুষকে সিটিজেন রেজিস্টার করতে হবে। তুমি আধার কার্ড করলে, আধার কার্ড কম্পালসারি করলে, তাহলে আজকে এটা আসছে কেন? কি দরকার হচ্ছে তোমার? কেন দরকার হচ্ছে? যেখানে পাচ্ছ আধার কার্ড ক্যান্সেল করে দিচ্ছে। এসব হয় নাকি? এসব মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব হয়ে গেছে।
নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ বিন তুগলকের মধ্যে কোনো তফাৎ নেই মানসিকতা। ভবিষ্যতে কি এনআরসি করার চক্রান্ত? হয়নি, সেক্ষেত্রে কি ইস্যু? লোকসভা ধরে গত 15 বছর ধরে আমি অনেক উন্নয়ন করেছি এবং এই যে উন্নয়ন যে স্কেলে আমি করে গেছি সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো। সিপিএমের জমানাতে তো শ্রীরামপুর সাব ডিভিশন পার্লামেন্টে কিছু ছিল না, আজ গোটা শ্রীরামপুর জুড়ে পার্লামেন্ট জুড়ে উন্নয়ন কোন জায়গায় নেই কি নেই। হাতের কাছে ওয়ালস হসপিটাল, মাল্টি পারপাস হসপিটাল আজকে হয়ে গেছে ওয়ালসে। আজকে দুটো ইলেকট্রিক চুল্লি এখানে রয়েছে শ্রীরামপুরে, প্রপার অনলি শ্রীরামপুর মিউনিসিপ্যালিটিতে। পশ্চিমবাংলায় বোধহয় কোনো মিউনিসিপ্যালিটিতে এই জিনিস নেই। সারা শ্রীরামপুর জুড়ে উন্নয়ন হয়েছে, একটা কাজ করতে পারিনি। সেটা হচ্ছে, যদিও আমি উত্তরপাড়া থেকে আরম্ভ করে চাপদানি পর্যন্ত সমস্ত জায়গাতে আইসিসিউ করতে পেরেছি, মিউনিসিপ্যালিটির মাধ্যম দিয়ে সব জায়গাতে আইসিসিউ রয়েছে, কিন্তু একটা কার্ডিওলজিস্ট আমি জোগাড় করতে পারিনি। কারণ এখানকার কোনো মানুষ, কোনো ডাক্তার যারা এখানকার লোকাল, এখান থেকে যারা কার্ডিওলজিস্ট আছে তারা সব কলকাতায় চলে যায়, এখানে কেউ থাকতে চায় না। এই একটা কাজ আমি করতে পারিনি, আমি তাদেরকে পার্সুয়েট করতে পারিনি। এইবার জগন্নাথ দেবের মন্দির সরকারের থেকে টাকা নিয়ে এসে 10-12 কোটি টাকা দিয়ে জগন্নাথ দেবের মন্দিরের ইয়ে হয়েছে, উন্নয়ন হয়েছে। তারপর আমাদের এই রাধাবল্লভ মন্দির, সেখানেও কাজ করেছি। ফুরফুরা শরীফ, সেখানেও কাজ হয়েছে। সমস্ত জায়গায় কাজ হয়েছে। শ্রীরামপুর লোকসভায় ক্রমশ এক সময় ভিআইপি প্রার্থী দিয়েছিল বিজেপি। এবার বিজেপির কিছু কিছু সংসদ বলছে তৃণমূলে শুধু ভিআইপি প্রার্থীদের নিয়েই ব্যস্ত, সাধারণ কর্মী নেই তৃণমূলের ক্ষেত্রে। যারা বলছে তারা কিছু জানে না। কোথায় ভিআইপি প্রার্থী? সব প্রার্থী সমান থাকে, সব জায়গাতেই থাকে, সবাই দেয়, ভালো প্রার্থী দেয়, সেলিব্রিটিও অনেক সময় প্রার্থী দেয়। সেটা বিজেপির মধ্যে সবচেয়ে বেশি সেলিব্রিটি প্রার্থী রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। তাহলে বিজেপির মধ্যে কর্মী নেই, তাহলে ধরে নিতে হবে তাদের ইকুয়েশন। সব জায়গায় দেয়, দিয়েছে, তৃণমূল কংগ্রেস থেকেও দিয়েছে। আগামী এবছর এবারে আপনার নির্বাচনী এজেন্ডা কি? আবার উন্নয়ন, আরো উন্নয়ন, আরো উন্নয়ন, আরো ভালো উন্নয়ন। আমার নির্বাচনী এজেন্ডা একটাই, যে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষ থেকে হটাতে হবে। মানুষের আশীর্বাদ নিয়ে বিজেপিকে ভারতবর্ষ থেকে হটাতে হবে। পশ্চিমবাংলায় বিজেপি শূন্য পশ্চিমবাংলা করতে হবে। দাদা, আজকে কর্মী সভার মাধ্যমে কি আপনার প্রচার শুরু হলো? না, কর্মী সভা তো কর্মীদের নিয়ে মিটিং করে, এটা তো প্রচার না। প্রচার যখন মানুষের কাছে যাব তখন প্রচার হবে। কর্মী সভা করতে বিরোধীরা একটা প্রশ্ন করছে, একজন যে আইপিএস অফিসার রিটায়ারমেন্টের পরের দিনই তৃণমূলে জয়েন করে প্রার্থীপদ পেল, এটা নিয়েও একটা প্রশ্ন ছিল। আইপিএস অফিসার রিটায়ারমেন্ট আর জজ থাকা অবস্থায় রিটায়ারমেন্টের মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ রয়েছে। একজন জজ তিনি ছিলেন, তিনি পলিটিক্যাল সেন্সিটিভ মামলা নিচ্ছিলেন, তিনি রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, তিনি রিজাইন করেছেন, সেই রাজনৈতিক দলের প্রার্থী হয়েছেন। ভারতবর্ষে এটা হচ্ছে সবচেয়ে বেশি দুর্ভাগ্য। ভারতবর্ষের বিচার ব্যবস্থার কলঙ্কর নাম হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কলঙ্কর নাম। অরুণ জেটলি একটা কথা বলেছিল যে কোনো জজের রিটায়ার করার পরও তার উচিত নয় সঙ্গে সঙ্গে রাজনীতিতে আসা, 2 বছর অন্তত মিনিমাম কুলিং পিরিয়ড থাকা উচিত। কিন্তু নরেন্দ্র মোদী সরকার অরুণ জেটলি মারা যাওয়া পরেই এই জিনিসটা শুরু করেছিল। সেটা হচ্ছে সত্তা শিবম, যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হয়েছিলেন, তাকে গভর্নর করেছিলেন, আর রঞ্জন গগৈকে মেম্বার অফ পার্লামেন্ট করেছিলেন। কিন্তু তারা রিটায়ারমেন্টের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে আরও এক স্টেপ ফরওয়ার্ড, আরও এক স্টেপ, মানে থাকতে থাকতে দলের সঙ্গে, রাজনৈতিক দলের সঙ্গে হাতে হাত মিলিয়ে সে সমস্ত কিছু বিচার করেছে এবং তার বিচার জাজমেন্ট পক্ষপাত দুষ্ট। তিনি আজকে রাজনৈতিক দলে যোগাযোগ করছেন। পশ্চিমবাংলা অনেক লড়াই লড়েছে স্বাধীনতা আন্দোলনে, বাংলা হচ্ছে সামনের সারির, রিফিউজি রিহ্যাবিলিটেশনে বাংলা হচ্ছে প্রথমের দিকে। বাংলায় 34 বছরের বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 34 বছরের বাংলার অপশাসন নষ্ট করেছে, সিপিএমের অপশাসন নষ্ট করেছে। এবং এই পশ্চিমবাংলায় আগামী দিনে লড়বে যে এই যে বিচার ব্যবস্থাকে যে নষ্ট করেছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার বিরুদ্ধে বাংলার মানুষ লড়বে। কারণটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে না হারলে
ওনার মতো দু একজন ধান্দাবাজ বিচারপতি আগামী দিনে রাজনৈতিক কেরিয়ার তৈরি করার জন্য বিচার ব্যবস্থাকে ইউজ করবেন। ইলেকশন বলো। ইলেকশন ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।